দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি বাংলাদেশি কমিউনিটি যারা আমেরিকায় বসবাস করেন তাদের জীবনযাত্রাকে অনেক বেশি সহজ করে আনতে যেসব তথ্য আপনার প্রতিদিনকার জীবনযাপনের জন্য দরকার হয় সেগুলো তুলে ধরতে, বিশেষ করে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি থেকে শুরু করে নানা ধরনের দিক নির্দেশনামূলক আলোচনা হয়ে থাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা আজকে এই অনুষ্ঠানে প্রথমে যে আলোচনাটি করব সেটি হলো পোস্টাল সার্ভিসে কেন চাকরি করবেন, কি সুবিধা। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশন ইনকের সভাপতি অ্যাডভোকেট রেজবুল কবির। রেজবুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি। এই নাম্বারে টেলিফোন করে আপনি পোস্টাল সার্ভিস বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কিভাবে চাকরি পাওয়া যায়, কি কি সুবিধা আছে, এইসব বিষয়ে যদি জানতে চান তাহলে সরাসরি প্রশ্ন করতে পারবেন। টেলিফোনে আমাদের অতিথি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং একই সঙ্গে এই অনুষ্ঠানটি ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন লিখতে পারবেন, মন্তব্য জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। সরাসরি আলোচনা চলে যাচ্ছে। রেজবুল ভাই, যেটি আমরা ঠিক করেছি আমাদের আলোচনার বিষয়বস্তু, কেন পোস্টাল সার্ভিসে চাকরি করবেন। আমেরিকা তো অনেক অপরচুনিটি, বলা হয় এটা আসলে ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে এত অপরচুনিটি ফেলে পোস্টাল সার্ভিসে কেন যাবেন? ধন্যবাদ জুয়েল ভাই, অত্যন্ত ভালো একজন উপস্থাপক, প্রিয় উপস্থাপক টিভি 24 টেলিভিশনের, এবং আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব আপনি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি টিভির পর্দায় যারা এখনই আমাদের এই অনুষ্ঠানটা দেখছে সরাসরি তাদেরকে, এবং যারা পরবর্তী দেখবে ফেসবুক অথবা বিভিন্ন মাধ্যমে যারা দেখবে তাদেরকে সকলকে আমি আমার সংগঠন বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানাই। আসসালামু আলাইকুম। আসলে জুয়েল ভাই, অনেকবার এই আলোচনাগুলো হয়েছে। পোস্টাল জবটা হচ্ছে ফেডারেল জব। এই জব প্রথমে যদি আমি পরিচয় দিই, আমি বাংলাদেশে যদি আগে বলতাম আমি ট্যাক্সি চালাই, ডানক্রে জব করি অথবা এরকম কোথাও জব করি, সেই মানুষগুলোই এখন পোস্টালে জব করে। এটা প্রথমে আমি বলবো যে পরিচয় দেওয়ার মতো একটা জায়গা যে আমি ফেডারেল জব করি, এটা ফেডারেল জব। পাশাপাশি ফেডারেল জবের আপনার অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেমন আপনার ভালো স্যালারি, তারপরে আপনার ট্রান্সফারের সুবিধা রয়েছে। আপনি এই স্টেট থেকে অন্য স্টেটে যদি সিদ্ধান্ত নেন কখনো যে যাই যেতে চান, সেক্ষেত্রে ট্রান্সফারের করে আপনি যেতে পারবেন। আপনার ইন্স্যুরেন্স রয়েছে, টিএসপি সুবিধা রয়েছে, তারপরে আপনার এরকম করে আসলে সব একবারে বলতে পারতেছি না, লট অফ সুবিধা যেগুলো চাকরিতে যে সুবিধাগুলো আছে তার সবগুলো। হলিডে আছে, তারপর আপনার সিক লিভ আছে, আপনার অ্যানুয়াল লিভ আছে, এগুলো সব মিলে আপনার সুবিধার শেষ নেই। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে চাকরি তো আসলে অনেক চাকরি আছে, অনেক ঝুঁকিপূর্ণ চাকরি আছে, অনেক স্ট্রেসফুল চাকরি আছে, অনেক চ্যালেঞ্জিং চাকরি আছে, ডাইনামিক চাকরি আছে। আমি অন্য চাকরিগুলোর তুলনায় আসলে পোস্টাল সার্ভিসের জবটা কেমন এনজয়েবল, কেমন আসলে এটা লাগে সেটা জানতে চাই। আমি প্রথম দিকে একটু বলবো যে প্রথম দিকে আসলে একটু সমস্যা হয় যখন কন্ট্রাক্ট জবটা করি। যেমন আমি পিএসসি হিসেবে জয়েন করেছি। পোস্টাল পিএসসি জয়েন করলে আগে পিএসসি হিসেবে জয়েন করে অনেক দিন কাজ করতে হতো, 3 বছর, 4 বছর, 5 বছর, এমনকি 6 বছর লাগতো রেগুলার হতে। সেক্ষেত্রে আমাদের ইউনিয়ন যে প্রতি 2 বছর পর পর সরকারের সাথে একটা বার্গেনিং হয়, বার্গেনিং করে আমাদের পক্ষে তারা কিছু কাজ করেন, যে আমাদের বেতন বাড়ানোর ব্যাপারে, আমাদের সুযোগ সুবিধার ব্যাপারে সব কিছু মিলে। সেক্ষেত্রে এখন পিএসসি 2 বছর যদি কেউ জব করে 24 মাস অটোমেটিকলি সে রেগুলার হয়ে যায়। আচ্ছা, ওকে। আজকের যে কথা বলতে চাই সেটা হচ্ছে এই 2 বছর একটু কষ্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার স্যালারি ক্ষেত্রে, জবের টাইমের ক্ষেত্রে, পিএসসি একটা কন্ট্রাক্ট জব, যে আপনি ঢুকলে আপনাকে 8 ঘন্টা দেবে এমন কোনো কথা নেই, আপনাকে 6 ঘন্টা কাজ দিতে পারে। আবার এমন হতে পারে যে আপনার কাজ বেশি আছে, সেক্ষেত্রে আপনাকে আরো কাজ দিবে, 6 দিন কাজ দিতে পারে। এখন এমনও ঘটনা ঘটছে 4 দিন কাজ দেয়, 3 দিন কাজ দেয়। হ্যাঁ, এটা এই 2 বছরের মধ্যে এই ঘটনা ঘটে। কিন্তু তারপর যখন রেগুলার হয়ে যায়, আপনি আলহামদুলিল্লাহ একটা নাইট জব, বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রচুর মা বোনরা যারা ছোট ছোট জব করতেন, আমি নির্দিষ্ট করে বলবো না, অনেক ছোট ছোট জব করতেন অথবা জব করতেন না, শিক্ষিত বাংলাদেশে এডুকেশন আছে, হ্যাঁ, জব করতেন না, জবে যেতেন না। এখন প্রচুর বাংলাদেশি মা বোনরা
আমাদের আজকের এই পোস্টালে জব করছে এবং কিন্তু তারা ভালো কাজটা করছে কি? মানে একটা বিষয় হলো যে আমরা সাধারণত বাইরে থেকে কি দেখি, আচ্ছা। পোস্টাল সার্ভিস বলতে আমরা বাইরে থেকে দেখি যে আমাদের বাসার বাইরে, অফিসের বাইরে একটা বক্স আছে, সেখানে চিঠি দিয়ে যাচ্ছেন। এর বাইরে কিন্তু সাধারণ মানুষের খুব একটা জানার সুযোগ নেই যে আপনারা আসলে কি ধরনের কাজ করেন পোস্টাল সার্ভিসে, কয়টা সেক্টর আছে, কি ধরনের কাজ হয়, সেটা একটু আইডিয়া এখন দেন। জুয়েল ভাই, পোস্টাল ডিপার্টমেন্ট বিশাল ডিপার্টমেন্ট। আপনি যদি আমি জবে না যেতাম, আমি জানতাম না আসলে পোস্টালে আপনি এই যে শুধু পোস্ট অফিসের মধ্যে যারা আছে, যারা কাজ করে, এইটাই পোস্ট অফিস না, এর ব্যাপক। আমি যেখানে জব করি মর্গানে, একটা বিশাল ইন্ডাস্ট্রি, আপনার টোটাল পৃথিবীর মেইল ওখানে এসে হাজির হয়। একটা একটা আমি নির্দিষ্ট করে বললাম না যে কিছু মেইল ওখানে যায়, যে মানে প্রথম হচ্ছে প্ল্যান্ট আছে, যেমন পোস্ট অফিসে কাস্টমার সার্ভিস, আপনাকে ওখানে আপনি চিঠি দেবেন, চিঠি নেবেন, টাকা পয়সার যে হয়, কাস্টমার সার্ভিস যেগুলো আছে সেগুলো এখানে হয়। কিন্তু তার বাইরে যে কাজগুলো, আপনার স্ক্যানিং, আপনার মেলটা কোথায় আছে আপনি দেখতে পারেন, রাইট? স্ক্যান করে আপনি দেখতে পারেন, আপনার একটা নাম্বার থাকে, সেই নাম্বারে আপনি স্ক্যান করে দেখতে পারেন আপনি যে পার্সেলটা পাঠালেন সেটা কোথায় আছে, কখন কোথায় যাচ্ছে। যদি নিউ ইয়র্ক থেকে আপনি অন্য স্টেটে পাঠান, তখন নিউ ইয়র্কে এখানে স্ক্যানিং হয়, এবং এখান থেকে আবার সেই অন্য স্টেটে যায়, কখন আপনি মেলটা পাবেন আপনি দেখতে পাচ্ছেন মোবাইলে। তো এই কাজগুলো তো করতে হয়, এবং এইটা করার জন্য আপনার প্রসেসিং, হ্যাঁ, এটা আমরা প্রসেসিং এর দায়িত্বে আছি। এই মেলগুলো কোথায় যাবে, কখন যাবে, কিভাবে, এগুলো সব রেডি করতে হয়। এখানে অনেক ডিপার্টমেন্ট, একটা টিম ওয়ার্ক, ম্যানেজমেন্টের লোক থাকে, আপনি ধরেন মেইল হ্যান্ডেলার, তারপরে ক্লার্ক, তারপরে আপনার সব কিছু মিলে এখানে মানে অনেক ধরনের জব। পুলিশও আছে, পোস্টাল পুলিশ আছে, আচ্ছা, হ্যাঁ, তো ইঞ্জিনিয়ার সেকশন আছে, আপনার সেফটি ডিপার্টমেন্ট আছে। মানে পোস্টাল ডিপার্টমেন্টের জবের কোনো মানে আমি সব শেষ করতে পারবো না বলে, এত এত ডিপার্টমেন্ট আছে এবং এত লোক আছে। সেক্ষেত্রে চাকরির এরকম সুযোগ সুবিধা রয়েছে। আপনার চাকরিতেও সেখানে সেই ক্ষেত্রে চাকরি খুঁজতে হবে, আপনি কি কি জব এখন বেরোয়েছে। আপনি পোস্টাল যে অনলাইনে ঢুকলে, আপনি ইউএসপিএসে ঢুকলে আপনি দেখতে পারবেন আপনি কোথায় কোথায় জব আছে, সার্চ করে বের করতে পারবেন কি জব আছে, কত প্রকারের জব আছে। তবে এক কথায় যেটা বলতে চাই, যেটা হচ্ছে প্রচুর জব, এবং শুধু হচ্ছে উইন্ডো ক্লার্ক না, আপনার এই যে মেইল প্রসেসিংয়ে অনেক ধরনের লোক লাগে। আপনি ইঞ্জিনিয়ার সেকশনের লোক আছে, হ্যাঁ, আপনার তারপরে মেইল হ্যান্ডেলার যারা, তারা মেইলগুলো নেওয়া দেওয়া করে, ক্লার্করা কিছু কাজ করে, ভিন্ন ভিন্ন সকল কাজগুলো। অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ সব সেকশনেই পোস্টাল সার্ভিসের লোক লাগে, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে নানা বিষয় লাগে। কিন্তু সাধারণ যে কাজটা, সেইখানে অনেক বেশি বাংলাদেশিরা এখন প্রবেশ করছেন। ইয়েস, বাংলাদেশিরা, প্রচুর বাংলাদেশিরা, এমন এমন কোনো নিয়োগ নাই যেখানে, এখন যত নিয়োগ হয়, বিশেষ করে আগে তো জানতাম না, আমার চাকরি বয়স খুব বেশি না, আমার চাকরি বয়স কম হলেও আমি চেষ্টা করেছি বাংলাদেশিদের জানার, বাংলাদেশিদের সংগঠিত করা এবং আরো সম্পৃক্ত করা, এবং এখন টুকিটাকি হেল্প করা, এবং আমি এনার সাথে জড়িত আছি, যতটুকু সম্ভব মানুষকে সাহায্য, মানে আমাদের বাংলাদেশি ভাই বোনদের সাহায্য করার চেষ্টা করি। সেক্ষেত্রে কি যেন প্রশ্ন করলেন ভাই? আপনার কাছে প্রশ্ন ছিল কি পরিমাণ বাংলাদেশে এখন আগ্রহী হচ্ছেন? প্রতি নিয়োগে বাংলাদেশি আছে, এবং 10% আমি মনে করি অর্ধেকেরও বেশি বাংলাদেশি পিপল। এখন নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে জানতে চাই আমরা। এটা পরিষ্কার হয়েছে যে এখানে ফেডারেল জবের সুযোগ সুবিধাগুলো আছে, কাজে একটু আরামদায়ক, কিন্তু নিয়োগের যারা নিয়োগ পেতে চান তাদের জন্য কি ধরনের যোগ্যতা লাগে? আসলে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। আগে যেমন সিটিজেন ছাড়া নিয়োগ হতো না, এখন গ্রিন কার্ড থাকলে তারাও অ্যাপ্লাই করতে পারে এবং চাকরি হয়। আর সেক্ষেত্রে আমি যতটুকু জানি যে অন্তত 5 বছর গ্রিন কার্ডের বয়স হতে হবে, নয়তো না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এই যে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হয়, আমি আসলে আগেও বলেছি, আপনাকে ইউএসপিএস এর অনলাইন ঢুকে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, আপনার তথ্য দিয়ে, আপনার ইমেল, আপনার নাম, আপনার সব দিয়ে একটা অ্যাকাউন্ট করার পরে আপনি জব সার্চ করবেন, ইউএসপিএস এ কোথায় জব আছে। সেক্ষেত্রে আপনি জব, আপনার স্থান পছন্দ করবেন, কোন জায়গায় আপনি জব নিতে চান। যেমন আমি যখন জব নিয়েছি আমি চুজ করছি ম্যানহাটন, ডিস্ট্রিক্ট ভাগ করা, ম্যানহাটন এবং বোরোলস একটা ডিস্ট্রিক্ট, আগে কুইন্স এবং ব্রুকলিন একটা ডিস্ট্রিক্ট ছিল। এটা আমি নিউ ইয়র্কের কথা বলি, তো অন্য স্টেটের কথা না বললাম। তো সেক্ষেত্রে এখন আবার ডিস্ট্রিক্ট এখানে দুইটা হয়েছে, আপনার এই দুইটা ভাগ হয়েছে, একটা হচ্ছে ফ্লাশিং এবং একটা ব্রুকলিন, আর একটা হচ্ছে ব্রোঞ্জ এবং ম্যানহাটন মিলে একটা। তো আপনি কোথায় চাকরি খুঁজছেন,
সেইখানে চাকরি আছে কিনা, সেখানে যদি থাকে সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে যে তথ্য, প্রথমে অ্যাকাউন্টটা করতে হবে আপনাকে, আপনার নামে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সেই অ্যাকাউন্ট ঢুকে তারপর আপনি জব সার্চ করবেন। তারপর আপনি সেখানে আপনার তথ্যগুলো দিয়ে অ্যাপ্লিকেশনে যা যা তথ্য চাবে, আপনার নাম, ঠিকানা, রাইট। এরপরে আপনি যখন অ্যাপ্লিকেশনটা গ্রহণ করবে, গ্রহণ করার পরে আপনার কাছে এইচআর থেকে, আপনার পোস্টাল ডিপার্টমেন্ট থেকে আপনার কাছে চিঠি আসবে, আপনার কাছে চিঠি আসবে, ইমেল আসবে অ্যাসাইনমেন্ট করার জন্য। আগে পরীক্ষা হতো, এখন পরীক্ষা হয় না, অ্যাসাইনমেন্টের মাধ্যমে। অ্যাসাইনমেন্ট ওই সেম কোশ্চেন, নাম, ঠিকানা, কোথায় ছিলেন, কখন ছিলেন, 5 বছরের তথ্য, অথবা দীর্ঘদিনে জব করছেন কিনা, জব করলে কোথায়, সেখানে সুপারভাইজার, এই জাতীয় কোশ্চেনই। তারপরে আপনার অ্যাসাইনমেন্ট হয়ে গেলে এরপর আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে, মূলত ব্যাকগ্রাউন্ড চেক করার পরে এই জবটা হয়। ওকে, ব্যাকগ্রাউন্ড চেক ব্যাকগ্রাউন্ড চেক করার সময় কোন কোন বিষয়গুলো চেক করা হয়? ব্যাকগ্রাউন্ড চেক আপনার যদি আপনার পিছনের 5 বছর কি করেছেন, কোথায় করেছেন, কোনো তথ্য আছে কিনা, এই জাতীয় কোশ্চেন, কোশ্চেনগুলো করে দিয়ে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আমরা লিগ্যাল স্ট্যাটাসটা বুঝতে পেরেছি। আপনি বলছিলেন যে আগে সিটিজেনশিপ দরকার হতো, এখন যাদের গ্রিন কার্ড আছে তাদের মধ্যে যদি 5 বছর ধরে গ্রিন কার্ড কেউ কন্টিনিউ করতে পারেন তাহলে তিনিও চাকরি পান। যদিও 5 বছর পর হয়তো অনেকে সিটিজেন হয়ে যান, কিন্তু কোনো কারণে যদি নাও হন তাও তিনি এই পোস্টাল সার্ভিসে জব করতে পারেন। পড়াশোনার শিক্ষাগত যোগ্যতার কি দরকার হয়? শিক্ষাগত যোগ্যতা আগে যখন আমরা অ্যাপ্লাই করেছি, বিশেষ করে আমি যখন অ্যাপ্লাই করেছি, আমি সবগুলো পেপার, আমার বাংলাদেশ যত এডুকেশন আছে সবগুলো পেপার দিয়েছি। কিন্তু এখন মূলত আর স্কুল সার্টিফিকেট, এখানে স্কুল সার্টিফিকেট যেটা বাংলাদেশের, এখানে স্কুল সার্টিফিকেট যেটা করে সেইটা মূলত আগে চল, এখন আর সেইটাও নাই যে সার্টিফিকেট দিতে হবে, বা ওই শিক্ষাগত যোগ্যতার কোনো অপশনটাই নেই, অপশনই নেই। অর্থাৎ তিনি কাজ করার মতো সব ক্ষেত্রে না, কিন্তু আমাদের যে জবগুলো আমরা যদি বলি সব ক্ষেত্রে, একজন ইঞ্জিনিয়ারকে নিশ্চয়ই শিক্ষাগত যোগ্যতা লাগবে। আমাদের যে জবগুলো মেইনটেইনার, ক্লার্ক, এই জাতীয় জবে, এই জাতীয়। একটা বিষয় আপনার কাছ থেকে একটু পরিষ্কার হই, কিংবা আপনার ধারণাটা জানি, সেটা হলো যে অনেক কঠিন কঠিন চাকরি আছে যেগুলো হয়তো ওয়ার্ক পারমিট দিয়ে অনেকে পাচ্ছেন, কিন্তু কিংবা গ্রিন কার্ড দিয়ে পাচ্ছেন, কিন্তু এই পোস্টাল সার্ভিসটা কেন সিটিজেনই হতে হবে? আপনার কাছে কি মনে হয় এর পিছনে কারণ কি হতে পারে? এটা ফেডারেল জব। ওকে, এছাড়া ফেডারেল জব, যেহেতু ফেডারেল জবের একটা আলাদা গুরুত্ব, ফেডারেল জবের আলাদা একটা পরিচয়, এবং সেক্ষেত্রে যেহেতু রাষ্ট্র জড়িত এই জবের সঙ্গে, কে করছে জব, কোথায় করছে, হ্যাঁ, তার সম্পর্কে জানা, হতে পারে। আপনি বলছিলেন যে ভালো স্যালারি, শুরু থেকে বলছিলেন ভালো স্যালারি, শুরু থেকে আপনি বলছিলেন, এটাও বলছেন যে 2 বছর খুব কঠিন সময় যায়, অর্থাৎ 2 বছর সময়টা একটু কম স্যালারি হয়, কারণ আপনার ডিউটিটা নির্ভর করে যে কাজের কতটুকু প্রয়োজন আছে, আপনাকে একদম 40 ঘন্টা দিতে হবে এমনও কোনো দায়বদ্ধতা নেই। তারপর আপনি যখন কনফার্ম হবেন তখন গিয়ে আপনি আওয়ারটা পাবেন। এই সময়গুলোতে প্রথম 2 বছরে স্যালারি কত হতে পারে? 2 বছর পর যখন আপনাকে কনফার্ম করা হয় তখন স্যালারি কত? একেবারে একুরেট এখন বলতে পারবো না, এখন হয়তো আরো বাড়ছে। আমি যখন ঢুকছি 19 টাকা 49 পয়সা ছিল, এখন হয়তো আরো বাড়ছে, কারণ প্রতি বেশি বাড়ে। আর রেগুলার মানে এটা হচ্ছে পিএসসি থাকা অবস্থা, যখন আমি রেগুলার হয়েছি তখন ডিফারেন্ট বেতন, তখন 23 টাকা থেকে 23 টাকা সামথিং শুরু হয়েছে। এখন আমার বেতন ধরেন আওয়ারলি যদি ধরেন 27 টাকা প্লাস, হ্যাঁ, এটা হচ্ছে রেগুলার। আর ইয়ারলি বেতনটা মূলত ইয়ারলি এখন ধরেন 56,000 সামথিং। এটা জবের উপর নির্ভর করে, কি কতক্ষণ জব করছে। আমি যত সিনিয়র হব আমার তত বেতন বাড়বে। সেটা বিভিন্ন কারণে আপনার বেতন বাড়ছে, প্রতি যে বেতন বাড়ছে সেটা যুক্ত হচ্ছে, তারপরে আপনার যে ওই যে কোলা লিভ কস্ট সেক্ষেত্রে বাড়ছে। সব মিলে যত আপনার জবের যত আপনার বয়স বাড়বে তত বেতনটাও সঙ্গে সঙ্গে বাড়ছে। একদম জব মানে কিন্তু আমরা যতই মুখে বলি না কেন অনেক সহজ বিষয়টা কিন্তু তা নয়, কারণ আপনাকে একটা কাজ করছেন তার বিনিময়ে আপনাকে পে করা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জবে নানা ধরনের স্ট্রেস থাকে কিংবা প্রতিকূলতা থাকে। ইভেন পোস্টাল সার্ভিসে কাজ করার সময় অনেক সময় আবহাওয়া একটা বড় ধরনের প্রতিকূলতা তৈরি করে। এই ধরনের সমস্যাগুলো যখন তৈরি হয় সেটাকে আপনারা কিভাবে ম্যানেজ করেন?
আচ্ছা, আপনার ভালো কথা বলছেন। আপনি যে কথা বলতে চাই যে পোস্টাল ডিপার্টমেন্ট আসলে একটা সেবামূলক সংস্থা, নিঃসন্দেহে। আপনার প্যান্ডামিক সময় কিন্তু আমাদের কার্যক্রম ছিল থেমে থাকে নাই। অনেক মানুষ প্যান্ডামিক সময় পোস্টালে যারা জব করে তারা মারা গেছে। আবার ঝড় তুফান বলেন, পোস্টালের কাছে থেমে থাকে না, এটা একটা জরুরি বিভাগ। সেই কারণে আপনার এটার গুরুত্ব অন্যরকম। এবং আমি সেখানে বলবো যে একটা সেবামূলক সংগঠন বা সংস্থা, এবং কার্যক্রম তো সবসময় আসলে তবে সুযোগ আছে। আচ্ছা, আপনার যদি এরকম সিচুয়েশন হয় সেক্ষেত্রে আপনি কল আউট করতে পারবেন। হ্যাঁ, সেই সুযোগগুলো রয়েছে। আপনি যেমন বললাম না, অসুস্থ হলে সিক কল দিতে পারেন, তারপরে আপনার এমার্জেন্সি হইলে ফ্যামিলি লিভ নিতে পারেন, অনেক সুবিধা আছে। অর্থাৎ যেহেতু ওইখানে আপনাকে লাগবে এমন কোনো বিষয় নেই, আপনার জায়গায় হয়তো কাজটা আরেকজন করে দিতে পারছেন, অন্য কোনো সহকর্মী। হ্যাঁ, আপনার সে কারণে জি, যে অন্য প্রাইভেট জব করলে বা অন্য কোম্পানি জব করলে সেক্ষেত্রে আপনাকে যেতেই হবে, না তো জব থাকবে না। সেই রকম ফেরাল জবের অবস্থা না, আপনার এমার্জেন্সি থাকতেই পারে, সেক্ষেত্রে আপনার সুযোগ রয়েছে, আপনি কল আউট করতে পারেন। আপনারা যে সংগঠনটা সৃষ্টি করেছেন, বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, এই সংগঠনে এখন সদস্য সংখ্যা কত, এবং আপনারা কমিউনিটিতে যাতে অন্যরাও পোস্টাল সার্ভিসে জব নিতে পারেন তাদের জন্য কি করেন? যারা আপনাদের এর মধ্যে সদস্য হয়ে গেছে তাদের জন্য আপনারা কি করেন? প্রথমে আসলে আমরা শুরু করেছিলাম জুয়েল ভাই যে এই সংগঠনটা, যে বাংলাদেশের আমরা একত্রিত করি, এবং বাংলাদেশের আমরা একত্রিত করে আমরা, আমি যেটা জানি না সেটা আপনি জানেন, আপনি যেটা জানেন আরেকজন জানেন, সেক্ষেত্রে সংগঠিত করি। এবং আমরা আমাদের, যেমন আমি প্রথম যেদিন জবে গেছি নিজেই নার্ভাস ফিল করেছি যে বিদেশিদের সাথে কেমনি কি করব, কেমনি মিলবো। আজকে সেখানে আমরা নির্বাচন করতে সাহস করছি, আমি ইউনিয়নে নির্বাচন করেছি, এরপরে সেখানে নির্বাচিত হয়েছি। তারপরে এখন ধরেন আমরা প্রথম যে মিটিংটা করেছিলাম যে আমরা সংগঠনটা তৈরি করব, আমরা মনে হয় 26 বা 7 পিপল ছিলাম মিটিংটায়, একটা জামাইকে একটা সেই রেস্টুরেন্টে মিটিং করেছি। সেখান থেকে আমরা প্রথম বছর 150 বা তার প্লাস হবে আমাদের সদস্য ছিল প্রথমবার নির্বাচনের সময় যখন। এরপরে সেকেন্ড টাইম যখন নির্বাচন করলাম, এই নির্বাচনে আমাদের ভোটার সংখ্যা ছিল প্রায় 600, আর প্রতিদিনই আমাদের মেম্বার বাড়ছে। আমরা সবার সাথে যোগাযোগ করতে পারিনি, টোটাল আমেরিকা ভিত্তিক সংগঠনটা তৈরি করেছি, এবং সবার সাথে এখন আমরা মাশাআল্লাহ অনেক সংগঠিত একটা ভালো সংগঠন হিসাবে এই নিউ ইয়র্কের বুকে বড় সংগঠন। আপনি দেখছেন অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি, টিভি ইন্টারনেটের উপর আমাদের অনেকগুলো প্রোগ্রামকে সামনে তুলে ধরেছে। তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে আরো সংগঠিত হওয়া, এবং আমি জানি না কতখানি সফল হব। আমি একটা উদ্যোগ নিয়েছি ভাই, আজকে যারা এখানে আমার কথা যারা শুনছেন, আমার একটা ম্যাগাজিন বের করেছে আবার পিকনিকের সময়, ম্যাগাজিন শেষ পাতায় একটা ইয়ে ছিল যে বাপিয়ার স্বপ্ন। একটা আমার পরিকল্পনা আছে, আমরা যারা এই পোস্টালে জব করি, যারা সকলেই ফেডারেল জব করি, আমরা সবাই মিলে একটা বড় বিল্ডিং করতে পারি কিনা, বাড়ির আমাদের আবাসন স্থল। হ্যাঁ, আমাদের অনেকগুলো স্বপ্ন আছে। ধরেন এখানে মুসলমান যারা আছে তাদের জন্য কবরস্থান তৈরি করা, আর বিপদ আপদে যখন আমাদের, আমি কাউকে নাম বলবো না, যদি অনেকে অসুস্থ হয়েছে, অনেকের বাবা মারা গেছে, অনেকের ভাই মারা গেছে, আমরা চেষ্টা করছি তাদের পাশে গিয়ে দাঁড়ানো। এবং পাশাপাশি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা একটা বিল্ডিং ওখানে ছবি দিয়েছি ম্যাগাজিনে, অনেক বড় একটা বিল্ডিং, যে বিল্ডিংটা হতে পারে আমাদের সকল পোস্টাল এমপ্লয়ীদের, যে আমরা সকলে সেখানে টাকা ইনভেস্ট করব, এরপর জমি কিনবো, বড় একটা বিল্ডিং করব, সেই বিল্ডিং এ সব পোস্টালের ভাই বোনরা, অর্থাৎ আপনাদের সংগঠনের সদস্য যারা আছেন তাদেরকে মিলে একত্রে থাকা এবং সম্ভব ইজি ভাই। আমরা প্রত্যেকে, আমরা যারা ফেডারেল জব করি প্রত্যেকের ভালো ব্যাকগ্রাউন্ড ভালো, তাহলে পোস্টালে জব পাওয়া সম্ভব না, সরকারি জব পাওয়া সম্ভব না। আমাদের ক্রেডিট স্কোর ভালো আছে সকলের, যেহেতু আমাদের আমরা চেকে ইনকাম করি, W2 আছে সকলের। তো সেক্ষেত্রে আমরা যদি মোটামুটি চেষ্টা করি সব 100 এমপ্লয়ি একত্র হয়ে একটা বড় জমি কিনতে পারি, আমরা সেই জমির টাকা ইনভেস্ট করলে ব্যাংক আমাদের টাকা দেবে, এখানে তুমি বড় বিল্ডিং করো। তো এই যে স্বপ্ন আছে, জানি না কবে বাস্তবায়ন করতে পারবো। শুভকামনা থাকলো আপনাদের এই স্বপ্নের জন্য। কিন্তু আমার সবশেষে একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটি হলো, যারা এখন মনে করছেন যারা পোস্টাল সার্ভিসে সামনের দিনগুলোতে জব করতে চান, আপনার অনুষ্ঠান দেখে হয়তো অনেকে ভাবছেন যে আমরা কেন নয়, রিজবুল ভাই করছেন, আমরা কেন করব না পোস্টাল সার্ভিসে, তাদেরকে আপনারা কি ধরনের সহযোগিতা করতে পারবেন? আসলে আমি আগেও বলেছি, আমাদের সাথে যোগাযোগ করার সুযোগ রয়েছে। আমাদের গ্রুপ আছে, পোস্টাল এমপ্লয়ি বাপিয়া গ্রুপ,
সে গ্রুপে যদি কেউ নক করে সেখানে আমরা সেখান থেকে পাইতে পারি, অথবা আমাদের ফোন নাম্বার আমরা দিতে পারি। আমাদের সাথে যোগাযোগ করলে পোস্টালে জব নিতে, জব আছে কিনা সেই তথ্য দিতে আমরা প্রস্তুত রয়েছি। কারণ আমরা চাই আমাদের এই ডিপার্টমেন্টে বাংলাদেশি ভাই বোনরা আরও আসুক এবং আমাদের সংগঠনটা আরও শক্তিশালী হোক, এবং এই গভর্নমেন্ট, এই আমেরিকার গভর্নমেন্ট যে সুযোগগুলো দিচ্ছে, এবং আশা করি আমাদের ধরেন এই এখন বার্গেনিং চলতেছে, আমাদের যে বেতন স্যালারি যা আছে, আশা করি এই আগামী যে বার্গেনিং সম্পূর্ণ হলে বেতন আরো বাড়বে, এবং আমরা খুব ভালো স্বপ্ন দেখছি এবং ভালো স্যালারি নিয়ে অন্য জবে, অনেক জবে, যেমন যদি অন্য ভাইরা কিছু মনে না করুক, পুলিশের জব ধরেন, কারেকশন অফিসার, এসব জায়গায় অনেক ঘটনা আছে যেগুলো চাকরি ছেড়ে আসতে বাধ্য হয়েছে। সেই জাতীয় ঘটনা ঘটার কোনো সুযোগ নাই এই পোস্টালে। নিরাপদ একটা জায়গা, একটা সুন্দর জায়গা, এবং স্কেজুয়াল নেওয়ার সুযোগ আছে ভাই। ভাই আমি যদি চাই যে আমার আসলে আমার ওয়াইফ জব, যেমন আমার ওয়াইফ জব করে, আমিও জব করি, তো আমার একটা বাচ্চা আছে, এখন আমি আমার টাইমটা নিয়েছি, আমার ওয়াইফ ফেডারেল জব করে, ও ওর টাইমটা নিয়েছে। আমরা চিন্তা করছি যে আমি 2 দিন বাচ্চাকে সময় দেবো, আমার বউ 2 দিন সময় দেবে, 4 দিন থাকে 3 দিন। ওই 3 দিনটাকে আমরা নিয়েছি এমন ভাবে যে ও স্কুল টাইম কখন যায়, ধরেন আমি সকাল থেকে জব করি, ও 12টার সময় যাবে যায়। তো এই সুযোগটা আছে। আপনি যদি মনে করেন যে না আমি দিনে করবো না, আমার রাতে করতে হবে, আমার সকালে এসে বাচ্চা আমি স্কুলে দেবো, আমার ওয়াইফ কাজে যাবে, হ্যাঁ রাতে জব করবো, এটা খুবই চমৎকার, নিঃসন্দেহে একটা চমৎকার সুযোগ। এবং 24/7 যেহেতু সার্ভিস চলছে, আপনি আপনার মতো করে নিজের পছন্দ মতো করে স্কেজুল নেয়া, এটা তো আসলে এবং প্রতি মাসে বিল বেরোচ্ছে কোনো জায়গায়, আপনি চুজ করতে পারেন, আপনি বিডি অ্যাটেন্ড করতে পারেন। তবে বিডি অ্যাটেন্ড করলেই আপনি পাবেন তা না, এটা একটা মেনটেন করে সিনিয়রিটি হিসেবে, হ্যাঁ যে সিনিয়র, যে আগে, এইটা খুব মানে সর্বক্ষেত্রে সিনিয়রিটির মূল্যায়ন আছে আমাদের এই পোস্টার। অ্যাডভোকেট রেজবুল কবির ভাই, অনেক ধন্যবাদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এবং দর্শক আপনারা যারা দেখছিলেন, যারা ভাবছেন যে পোস্টাল সার্ভিসে চাকরি, ফেডারেল জব, কেন আপনি সেখানে জয়েন করবেন না এবং জয়েন করলে কি কি সুবিধা পাবেন, আমরা নিশ্চিত যে আপনারা সেসব প্রশ্নগুলো উত্তর খুঁজে পেয়েছেন আমাদের অতিথির কাছ থেকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা কথা বলবো প্রতিযোগিতামূলক আইটি চাকরির বাজারে নিজের রিজিউমিটাকে আকর্ষণীয় করে তুলবেন কিভাবে, এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবেন কোড এন্ড রান আইটির সিও সাগর চৌধুরী। আমন্ত্রণ থাকলো। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আবার স্বাগত ডিভিএস অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা কথা বলবো প্রতিযোগিতামূলক আইটি চাকরির বাজারে আপনার রিজিউমিকে আকর্ষণীয় করে তুলবেন কিভাবে। অর্থাৎ কম্পিটিশন প্রচুর, চাকরির স্কোপ প্রচুর, কিন্তু এত কম্পিটিশনের মাঝখানে আপনার রিজিউমিটা কেন সবার আগে চোখে পড়বে, কিংবা এই রিজিউমির কারণে কেন আপনি চাকরির ডাক পাবেন। এবং এটা একেবারে বেসিক একটা বিষয়। আপনি যখন এই চাকরির বাজারে প্রবেশ করতে যাবেন, তখন স্মার্ট একটা রিজিউমি আপনার দরকার। তবে রিজিউমি ভালো অনেকেরই হতে পারে, আকর্ষণীয় করে তোলার জন্য নিশ্চয়ই কিছু টেকনিক আছে, আমরা সেগুলো জানবো আমাদের আমন্ত্রিত অতিথি কোড এন্ড রান আইটির সিও সাগর চৌধুরীর কাছ থেকে। সাগর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ জুয়েল ভাই। কিভাবে রিজিউমিকে আকর্ষণীয় করবেন, যেটি আমাদের টপিক, একেবারে শুরুতে জানতে চাই যে কিভাবে করবেন। রাইট, ছোট কোয়েশ্চেন বাট আনসারটা অনেক বড়, রাইট? সো কেন রেজিউমে এত গুরুত্বপূর্ণ, স্পেশালি আইটির ক্ষেত্রে, রাইট? লেটস সে আপনি গো ব্যাক 200-300 ইয়ার্স ব্যাক, যখন আপনার সৈনিকরা যুদ্ধে যেত, রাইট? বন্দুক আবিষ্কার হওয়ার আগে তখন কি নিয়ে যেত? তরোয়াল, রাইট? সোর্ড। সো নাও যুদ্ধে যাওয়ার আগে সৈনিকরা সবসময় মেক শিওর করতো সোর্ড যাতে কোনো জং ধরা না থাকে, সোর্ড যাতে ধারালো হয়, রাইট? সো দ্যাট দে ক্যান ডিফেন্ড দেমসেলফ অ্যান্ড দেয়ার নেশন। সো রেজিউমে আইটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওই রকম, ইউ হ্যাভ টু মেক শিওর ইউ হ্যাভ এ গুড সোর্ড, যাতে আপনি যুদ্ধ জয় করে আসতে পারেন। যুদ্ধ জয় মানে সুন্দর একটা চাকরি, সুন্দর একটা ক্যারিয়ার আপনি দখল করতে পারেন, রাইট? সো এই জন্যে রেজুমিটা সো মাচ ইম্পর্টেন্ট। নাও স্পেশালি আপনি যদি 5-10 বছর পিছনে যান, যখন 10 ইয়ার্স ব্যাক যখন আমরা চাকরি জব ফিল্ডে জয়েনের জন্য ট্রাই করতেছিলাম, 10 ইয়ার্স ব্যাক রেজুমি ছিল আমরা
অনসাইটে যেতে হইতো, অনসাইটে গিয়ে রেজুমি, হার্ড রেজুমি, জাস্ট লাইক পিস অফ পেপার নিয়ে যেতে একটা হইতো। ছবি অ্যাটাচ করা থাকতো, Correct. তারপর সেটা And জমা দিতে then হতো। হায়ারিং ম্যানেজারের সাথে পরিচয় হওয়া লাগতো, তাদের সাথে কথা বলা লাগতো, এন্ড দেন ফেস টু ফেস ইন্টারভিউ। তারপরে ইন্টারভিউ স্টেজ পার হইলেই গিয়ে আমরা কোম্পানিতে জয়েন করতাম, 5 days a week অফিসে যাওয়া। নাও কি হয়েছে, আপনার জবের সংখ্যা কিন্তু বাড়ছে আইটিতে। আমাদের কমিউনিটি খুবই ভালো করতেছে গত 5-7 বছর ধরে। অসংখ্য পরিমাণ লোক আইটিতে জব পাইছে, স্পেশালি কোভিডের পরে বা কোভিডের সময়। রাইট নাও কি হয়েছে, জবের সংখ্যাটা ঠিক আছে, কিন্তু কম্পিটিশনটা অনেক হাই হয়ে গেছে। আর ওই যে বললাম একটু আগে যে আমরা যাইতে হইতো আগে পিস অফ পেপার নিয়ে যাইতে হইতো, রেজুমি নিয়ে, রাইট? সো ফিজিবিলিটি আসিল, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, আপনার সবকিছু অনলাইন ভিত্তিক। না, টেকনোলজি ইনহ্যান্স হয়েছে, আপনার লাইফটাকে ইজি করছে, প্লাস কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জও নিয়ে আসছে। কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে। কারেক্ট। এখন আপনার কি হয়েছে, ইউ হ্যাভ টু সিট ইন ফ্রন্ট অফ কম্পিউটার, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই লট অফ প্লেসেস। এবং ওই যে বললাম আপনার পিস অফ পেপার না, ওই সময় সফট রেজুমিটা আপনার আপলোড করা লাগতেছে অসংখ্য জব সাইটে, অ্যাপ্লাই করা লাগছে ক্লিক বাই ক্লিক। আপনার সলিড পেপার পিস অফ রেজুমি না হয়ে গেছে অনলাইনে। না, এখন কি হয়েছে, বিভিন্ন সফটওয়্যার আছে যারা আপনার রেজুমি পাঠাইতেছেন, লেটস সে আপনার রেজুমি পাঠাইছেন, রাইট? সো আপনার রেজুমিতে কি কি আছে ওয়ার্ড বাই ওয়ার্ড, এগুলো আগে থেকে স্ক্যান করে ফেলতেছে। সফটওয়্যার লাইক ATS, অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম সফটওয়্যার, ওইগুলো মূলত HR, বড় বড় কোম্পানির HR, কর্পোরেট HR তৈরি করে। লেটস সে আপনি একটা জব পোস্টিং দিলেন লিঙ্কডইনে বা ইনডিডে বা গুগলে, যে কোনো জব সাইটে, দেখা গেল যে একদিনের ভেতরে আপনি কয়েকশো জব ক্যান্ডিডেট আপনার ইমেল সার্ভারে চলে আসছে, রাইট? অসংখ্য রেজুমে। না, এগুলো তো মানুষের দ্বারা আপনি 200 রেজুমে একদিনে, এখন আমি পোস্টিংটা রাখলাম 7 দিনে, 200 into 7 days, 1400 রেজুমে। এখন একজন মানুষের দ্বারা HR তো এমনিই শর্ট থাকে হিউম্যান পার্সনের, সো এগুলো তো মানুষ দ্বারা রিড করা সম্ভব না। তখন তারা কি করে, ATS সফটওয়্যার গুলোকে ডিপ্লয় করে। তো এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো কিওয়ার্ড গুলো বেছে বেছে নেওয়া রেজুমি থেকে, দেখতে চাই যে রিকোয়ারমেন্টের সাথে এই ক্যান্ডিডেটের সামঞ্জস্য আসে কিনা। তো ওই ক্ষেত্রে আপনার রেজুমি গুলা সঠিক কিওয়ার্ড ইউজ করা, ATS কে বিট করার জন্য সো মাচ ইম্পর্টেন্ট। এবং তার মানে অল্প সময়ে আপনার রেজুমে থেকে কিছু কিওয়ার্ড তারা বের করে নিচ্ছে, কি স্কিল তারা বের করে নিচ্ছে। এখনকার যে কোম্পানিগুলো যারা চাকরি দেবে ভাবছেন, তারা কোন কি স্কিলটা চাইছেন যেটা আপনার রেজুমেতে আপনি ফুটে তোলা দরকার কিংবা বোল্ড করে দেওয়া দরকার, যেটা এই সফটওয়্যার গুলো খুঁজে পাবে। কারেক্ট, ভেরি গুড। সো আপনি ধরেন, এখন আপনার জানতে হবে আইটি একটা ব্রাস্ট ফিল্ড, আমি সবসময় বলি, রাইট? কারণ আপনি জানতে হবে আপনার কি টাইটেলে বা কি প্রফেশনে আপনি যাইতে চাচ্ছেন, না ও আসেন আপনি ট্রাই করতেছেন জব চেঞ্জ করার জন্য, রাইট? না, আপনার জব টাইটেল কি? আর ইউ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি কি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, অর আর ইউ এ সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, or আপনি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, or আপনি কি ডাটাবেস ইঞ্জিনিয়ার। সো এই যে টাইটেলটা, এটাও কিন্তু ভ্যারি করে। আপনার রেজুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফ্রন্ট এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার রেজুমিতে ফ্রন্ট এন্ডের কোনো টেকনিক্যাল টার্মিনোলজি নাই। তো ATS কি করবে, আপনার এই রেজুমিটাকে হায়ার র্যাঙ্কে রাখবে না, তোলানিতে পড়ে যাবে। সো আপনাকে কন্টিনিউ বললাম যেটা ATS কে বিট করতে হবে। কিভাবে বিট করবেন? আপনি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, আপনার ফ্রন্ট এন্ড রিলেটেড যতগুলো টেকনোলজিক্যাল টার্ম আছে আপনি অ্যাড করতে হবে রেজুমেতে। আপনি সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, ওইখানে আপনার সফটওয়্যার টেস্ট রিলেটেড সবকিছু অ্যাড করতে হবে। আপনার কোডিং স্কিল কি, আপনার কি টেস্ট ফ্রেমওয়ার্ক বিল্ড করছেন, কি অ্যাপ্লিকেশনে কাজ করছেন, ওই সব কিওয়ার্ড আপনার রেজুমেতে থাকতে হবে। আদারওয়াইজ ইটস রিয়েলি টাফ। নাও, এটা একটা সহজ জিনিস, আপনি যেটা শুরুতেই বললেন, কিন্তু আমরা এই সহজ জিনিসটাকে সো কমপ্লিকেটেড করে ফেলি, রাইট? সো এই ক্ষেত্রে আপনার ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডু সাম রিসার্চ যে মার্কেটে কোন ধরনের টেকনোলজি চায়, রাইট? আপনি অ্যাপ্লাই করতেছেন ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ারের জন্য, ওইখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার জাভা এজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনার কাছে স্কিল আছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, লেটস সে জাভাস্ক্রিপ্ট অর পাইথনে, রাইট? সো আপনাকে টেইলর করতে হবে ওই কিওয়ার্ড দিয়ে, যাতে আপনি অ্যাটলিস্ট কলটা পান রিক্রুটারের কাছ থেকে যে আপনার রেজুমিটা টপ অফ দ্য লাইন থাকে। কিন্তু রেজুমিটা কি কতটা বড় হওয়া উচিত? আমি যদি সবকিছুই দিতে যাই, বিশেষ করে তখন তো এমনিতেই বলছিলাম যে 1400 আমরা হিসেব করছিলাম যে 7 দিন যদি দিয়ে রাখেন যে 1400 অ্যাপ্লিকেশন জমা পড়বে। তখন আসলে HR এর পক্ষে তো সম্ভব না, অনেকেই তো সফটওয়্যার ব্যবহার করছেন না, কিংবা সফটওয়্যার ব্যবহার করলেও যে সবকিছু পড়া। তাহলে বেসিক্যালি আপনাদের পরামর্শ কি এই ক্ষেত্রে? অনেক কিছু লিখবেন নাকি একদম কি পয়েন্ট গুলো লিখবেন? রাইট, এই ক্ষেত্রে আমাদের যখন আমরা শুরু করি তখন এক সময় দেখতাম টেন্ডেন্সি ছিল টেক জবের ক্ষেত্রে
3 পেজ 4 পেজ, আমি 5 পেজেরও রেজুমে দেখছি এরকম ক্যান্ডিডেট আসিল, এখন চেঞ্জ হয়ে গেছে। রাইট নাও হোয়াট ইউ নিড, আপনার রেজুমিটা ব্রিফ বাট ইনফরমেটিভ হওয়া দরকার। সো এই ক্ষেত্রে আপনি কয় পেজ আশা করতেছেন? 1 or 2 পেজ, ম্যাক্স 2 পেজ। ম্যাক্স আপনি 3 পেজে যাওয়া উচিত না। ইয়েস, আপনার এক্সপিরিয়েন্স থাকতে পারে 10 ইয়ার্স। লেটস সে আমাকে যদি বলেন, আমার যদি পুরো এক্সপিরিয়েন্স আমি একটা রেজুমিতে দেই, আমার এক্সপিরিয়েন্স, ইট উইল টেক 3-4 পেজ, রাইট? সো আমি 3-4 পেজের রেজুমে আমার নিজের জন্য আমি তৈরি করব না। হোয়াট আই এম গোনা ডু, আই এম গোনা পুট কি এক্সপিরিয়েন্স যেগুলো আছে আমার, যতগুলো প্রজেক্টে আমি কাজ করছি লাস্ট টপ পজিশন যেগুলো ছিল, রাইট? ওইগুলো আমি রেজুমিতে এনলিস্ট করব, এবং ওইগুলোর যে স্কিল গুলো আমি ডেভেলপ করছি, যে টেকনোলজি আমি ইউজ করছি, ওইগুলো আমি শর্ট লিস্ট করব, বুলেট পয়েন্ট করব, রাইট? তারপরে আমি রেজুমিটা আপলোড করব, এর আগে নয়। আই এম নট গোনা বিল্ড এ 3 পেজ or 4 পেজ লং রেজুমে ফর মি। তো আমি কিভাবে ক্যান্ডিডেটকে সাজেস্ট করতে পারি যে তোমার সব এক্সপিরিয়েন্স গুলা ওই রেজুমিতে দিয়ে দাও। ওকে, এই ক্ষেত্রে আবার অনেকে একটা বিষয় নিয়ে কনফিউশনে থাকেন, সেটা হলো রেজুমে তিনি একবার আপলোড করেছেন, তিনি হয়তো সোশ্যাল লিঙ্ক গুলোতেই করে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি তার অভিজ্ঞতা, তার এক্সপিরিয়েন্স কিংবা চাকরির জব অনেক কিছু হয়তো কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে, তারা কি চেঞ্জ করবেন কিনা এই বিষয়টা নিয়ে অনেকেই এক ধরনের কনফিউশনে থাকে যে আমার আগের রেজুমেটাকে আমি আপডেট করবো কিনা কিংবা এডিট করবো কিনা। রাইট, সো এই ক্ষেত্রে খুবই একটু গুরুত্বপূর্ণ যে আপনি একবার তৈরি করছেন, একবার দিয়ে দিচ্ছেন, রাইট? নাও আমি কিভাবে এডিট করব বা এডিট করা উচিত কিনা, রাইট? নাও একটা জিনিস মনে রাখবেন, জীবন কিন্তু গতিশীল, আপনি প্রতিদিন চেঞ্জ হতেছেন, রাইট? লেটস সে এভরি 2 ইয়ার্স আপনি নতুন কোনো পজিশনে জয়েন করতেছেন, নতুন কোনো স্কিল ইনহ্যান্স করতেছেন। টেক জবের ক্ষেত্রে এরকম, লেটস সে আপনার একটা রেজুমিতে আপনি দিয়ে দিয়েছেন গত 5 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছেন, নাও আপনার নতুন কোনো জবের জন্য ট্রাই করতেছেন। এই ক্ষেত্রে ইন কেস আপনি নতুন একটা সার্টিফিকেশন অ্যাটাচ করতে পারেন, আপনি একটা নতুন একটা সার্টিফিকেশন করছেন অথবা নতুন একটা প্রজেক্ট করছেন, ওইটা আপনি রেজুমিতে দিয়ে দিতে পারবেন। মনে রাখবেন, রেজুমি কিন্তু স্ট্যাটিক না, ইট ইজ ডাইনামিক। সো আপনি নতুন কোনো প্রজেক্ট বা সার্টিফিকেশন অ্যাড করলেন আপনার রেজুমিতে, দ্যাট ডাজন্ট আন্ডার এস্টিমেট ইউ। এটার সম্বন্ধে আপনার কোনো ভুল ধারণা রাখবেন না যে আমি রেজুমিতে আর কখনো অ্যাড করতে পারবো না, ইটস নট লাইক দ্যাট। বাট কি কন্টেন্ট অ্যাড করবেন, দিস ইজ টোটালি আপ টু ইউ। আপনি কি প্রজেক্ট করছেন এন্ড আপনি কি সার্টিফিকেশন করছেন, ওইটা ইম্পর্টেন্ট। ওইটা সম্বন্ধে আপনার কতটুকু আইডিয়া আছে, যাতে রেজুমিতে দিয়ে দিলাম আমি ইন্টারভিউ তো সেম জিনিস ফেস করতে হবে, রাইট? সো যাতে ওই সামঞ্জস্যটা যাতে আপনার থাকে, ওইটা খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের সার্টিফিকেশন কিংবা কোর্স যেগুলো আপনার রেজিউমেকে, আপনার প্রোফাইলকে অনেক বেশি এনরিচ করবে, এমন কি আছে? কারেক্ট। For instance, right now Salesforce is very popular. Salesforce সম্বন্ধে যে কোনো সার্টিফিকেশন or AWS সম্বন্ধে যে কোনো সার্টিফিকেশন আপনার রেজুমেতে যদি অ্যাড করেন, এটা একটা ইনহ্যান্স করে আপনার রেজুমের ভারটা একটু বাড়ায়, রাইট? বাংলায় বললে যেটা হয়। তাহলে আপনি লেটস সে Salesforce সার্টিফিকেশন কমপ্লিট করলেন, ওইটা আপনার রেজুমেতে অ্যাড করতে পারেন, ওইটা আপনার জন্য প্লাস পয়েন্ট। লেটস সে আপনি একজন সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, নাও আপনি একটা স্ক্রাম মাস্টারের কোর্স করলেন, রাইট? সো স্ক্রাম মাস্টারের কোর্স এটা টিপিক্যাল একটা সার্টিফিকেশন, ওইটা আপনার রেজুমেতে অ্যাড করতে পারেন, এখানে দোষের কিছু নাই। এটা এখন যখন আপনার ইন্টারভিউয়ার দেখবে, এই পারসনটা not only a software tester, also he has a certification on Scrum Master, we can use him in that sense, right? So ওই ক্ষেত্রে এগুলো আপনাকে অ্যাপ্রিশিয়েট করে, এগুলো আপনার কমপ্লিমেন্ট দেয় আপনার রেজুমেকে। কিন্তু ইম্পর্টেন্ট জায়গাটা হলো নেটওয়ার্কিংটা। আপনি রেজুমে তৈরি করে এই নেটওয়ার্কিংটা আপনি কিভাবে আসলে চাকরি যিনি দেওয়ার জন্য খুঁজছেন, রিক্রুটার, তার চোখে পড়ার জন্য, ভিজিবিলিটি বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি যে আপনার ভিজিবিলিটি বাড়াবেন, এমন কোন টেকনিক কি আছে যেটা দর্শকরা শুনতে চায়, যারা চাকরি চায় অনেক বেশি কল পাবেন, তাদের জন্য কি পরামর্শ? সো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলা, ইভেন জব নেটওয়ার্কিং সাইটগুলা, এগুলো অ্যালগরিদমটা ওইভাবে বিল্ড হয়, আপনার অ্যাক্টিভিটি যত বেশি তত আপনার প্রোফাইলটাকে হাই রাখে। ওকে, সো ফর ইনস্টেন্স লিঙ্কডইন, রাইট? আপনি লিঙ্কডইনে আপনার রেজুমে আপলোড করলেন বা কয়েক জায়গায় অ্যাপ্লাই করলেন, and then you are not posting anything in LinkedIn. আপনি কারো পোস্টে গিয়ে লাইক দিতেছেন না, পোস্ট দিতেছেন না, কমেন্ট করতেছেন না, রাইট? ফলাফলটা কি হলো, আপনার অ্যাক্টিভিটি কমে যাইতেছে লিঙ্কডইনে। সো লিঙ্কডইনের একটা অ্যালগরিদম আছে, ওদের এন্টারপ্রাইজ অ্যালগরিদম। অ্যাক্টিভিটি আপনার যত কম,
আপনার প্রোফাইলটা তত নিচে দেখাবে। সো হাউ ক্যান ইউ বুস্ট দ্যাট? জাস্ট ফর এন ইনস্ট্যান্ট আপনি অন্যান্য পোস্টে গিয়ে কমেন্ট করতে পারেন, পোস্ট শেয়ার করতে পারেন, জাস্ট লাইক ইউর ফেসবুক। ইউজ লিঙ্কডইন এজ লাইক ইউর সোশ্যাল মিডিয়া, রাইট? আপনি কন্টিনিউ কমেন্ট করতে পারেন, পোস্ট করতে পারেন, রিশেয়ার করতে পারেন, রিক্রুটারদের স্পেসিফিকলি রিক্রুটারদের পোস্টে গিয়ে কমেন্ট করতে পারেন, রাইট? এইগুলো আপনার অ্যাক্টিভিটির থ্রেশহোল্ড যেটা আপনার লিঙ্কডইনের বাড়াবে। এটা তো আমি লিঙ্কডইনের জন্য বললাম। নাও ইনডিডের জন্য কি করবেন, রাইট? সো ইনডিডের জন্য যেটা বলি আমরা, বা গ্লাসডোর, আপলোড ইউর রেজুমে এভরি উইক। এটা একটা কমন প্র্যাকটিস, এভরি উইক। সো আপনি সানডে নাইট রেজুমেটা নামায় ফেললেন, ডিলিট দ্য রেজুমে, ওকে, এন্ড দেন রি-আপলোড ইট अगेन। নাও এটা কি হইতেছে? in the back end of this Indeed algorithm, আপনার রেজুমে তোলার সাথে সাথে আপনার ওদের ডাটাবেজে চেঞ্জ হয়ে যেতেছে, this person took out the resume, and then this person again re-upload his resume. That means ওদের কাছে মনে হইতেছে এটা একটা নতুন রেজুমে, and they started to calculate everything. So আপনার কি হইছে, অ্যালগরিদমকে আপনার ফ্রেন্ড বানাতে হবে, it's not your enemy. So you don't change the rule, you play the game, একটা কথা আছে, রাইট? সো আপনি রেজুমেটা ডিলিট করলেন, আবার সানডে নাইট আবার আপলোড করলেন, ফলাফল কি হলো? আপনার ইন্ডিডের অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিটা বেড়ে গেল। এটা খুব ভালো একটা কৌশল হতে পারে, রাইট? দিস আর নিটি-গ্রিটি থিং, রাইট? এইগুলা খুব একটা ওপেনলি আপনি পাবেন না কোনো জায়গায়। আমি যেহেতু আপনি কোয়েশ্চন করছেন, ঠিক জায়গায় দর্শকদের অনেকেরই আগ্রহ আছে যে কিভাবে এই রেজুমেটাকে ভিজিবল করা যায়, অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। কারেক্ট। আরেকটা জিনিস করতে পারেন, লেটস সে অনেক গত অনুষ্ঠানে বলছিলাম কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট লুকিং ফর এ জব, লেটস সে ইন্টার্নশিপ, রাইট? সো এদের জন্য কিছু সাইট আছে, জাস্ট ওরা ভেঞ্চার ক্যাপিটাল সাইট, যেখানে নতুন যারা এনলিস্ট হয় স্টার্ট আপ কোম্পানিগুলো, ওইখানে লিস্ট করা থাকে। সো ওই স্টার্ট আপ লিস্টে একটা কোম্পানি wellfound.com, ওকে, wellfound.com, ওইখানে যদি আপনি যান, দেখবেন সব স্টার্ট আপ কোম্পানি রিসেন্টলি যারা মার্কেটে আসছে তাদের সাইটগুলো, তাদের কোম্পানির সাইজ, তাদের কোম্পানির কন্ট্যাক্ট সবগুলো দিয়ে দিতেছে, রাইট? আপনি ওইখানে যান, ওইখানে গিয়ে খুঁজে বার করেন ওদের রিক্রুটমেন্ট হেডকে, ওদের সিইওকে। স্টার্ট আপ কোম্পানি কিন্তু খুব ছোট হয়, খুব একটা বড় হয় না, 5-10 জন থেকে শুরু করে 100 জন বা 150 জন, রাইট? It's not very hard to find their CEO. Write down a nice email to that CEO, okay? Then, hey, I'm really interested to have an intern position in your company. Can you help me? Now, দেখা যাবে একটা ইমেলে কিছু হলো না। Don't make your ego big. Keep continue. Do every day. Perseverance. যেটা আপনি প্রতিদিন দেন, কাউকে না কাউকে ইমেল দেন, cold emails. We call it cold email, right? Keep continue doing that. 1 সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, 3 সপ্তাহের দিকে আপনার রেসপন্স পাবেন, right? And you might end up on an internship position. Who knows, right? So sky is the limit. So আপনাকে perseverance যেটা আপনার এভরিডে যেটা করতে হবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ইমেল করতে হবে, রিক্রুটারদেরকে রিচ আউট করতে হবে, তাদেরকে ট্যাক্স দিতে হবে। সো এখন আর আগের মতো বসে থাকলে হয় না, রাইট? একটা সময় ছিল যখন টেক জব ভালো ক্যান্ডিডেট পাওয়া খুবই মুশকিল ছিল কোম্পানিদের জন্য। ইকোনমি ভালো ছিল, দেন টেক ট্যালেন্ট কম ছিল। আমি দেখছি আমার ক্যান্ডিডেটদের, ওদের ফোন রিং স্টপ হইতো না, রিক্রুটার ইজ টু কল দেম। নাও এখন কি হয়েছে, সুইচ গেম। নাও আপনি কল দিতে হবে রিক্রুটারকে। If you're sitting at your home in your couch and relaxing with a resume in your hand, they're not going to help you out. আপনাকে রিক্রুটারদের কোল্ড ইমেল দিতে হবে, টেক্সট করতে হবে, আপনাকে রিক্রুটারদের লিঙ্কডইনে গিয়ে পিং করতে হবে, দেন ইউ ক্যান গেট সাম গুড রেসপন্সেস। নাও এইখানে নেটওয়ার্কিংটা অনেক বড় একটা পজিশন কন্ট্রিবিউট করে। নেটওয়ার্কিংটা আপনি যেগুলো বলছিলেন, নেটওয়ার্কিং অলমোস্ট সবাই করে, কিন্তু টেকনিক্যালি করা, স্কিল গুলোকে কোন টেকনিক আপনি করবেন এমন কিছু টিপস হয়তো আপনি দিচ্ছিলেন। কিন্তু আমার কাছে একটা বিষয় খুব ইন্টারেস্টিং, সেটা হলো আপনি বলছিলেন যে আপনি যখন আইটি সেক্টরে আছেন, আপনি আইটি সেক্টরের জন্য রেজিউমে বিল্ড করলেন, আপনি কল পাবেন, আপনার রেজিউমে হয়তো 3-4 পৃষ্ঠা আপনি আপনার এক্সপিরিয়েন্স এই সেক্টরে লিখতে পারবেন। আপনি স্বাগত চৌধুরী 3-4 পৃষ্ঠা লিখলেন আইটির উপরে আপনার রেজিউমে। আমি এহসান জুয়েল, আমি হয়তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, আমি 3-4 পৃষ্ঠা আমার এক্সপিরিয়েন্স লিখতে পারলাম সাংবাদিকতার উপর। বাট আমি এখন স্বাগত চৌধুরী হতে চাই, আমি এহসান জুয়েল, আমি চাই আমি আইটিতে জব পাবো। আমার তো রিজিউমে যেটা আমি লিখবো সেখানে তো আইটি স্কিলের তেমন কিছু নেই, হয়তো কোনো একটা কোর্স, কোন একটা কম্পিউটার সায়েন্সে অনার্স করা, মাস্টার্স করা, এই ধরনের বিষয়গুলো থাকবে। তখন তারা আমাকে কেন ডাকবে? সো এই ক্ষেত্রে কি হয়, যাদের এক্সপিরিয়েন্স নাই তারা কি করবে, রাইট? সো লেটস সে আমার একটা স্টুডেন্টের কথা বলি, not student, not necessarily he is a student of mine,
কি হয় উনি আমার একটা মেন্টিস বলতে পারেন, আমার কাজিনের ফ্রেন্ড। সো দিস গাই নতুন রিসেন্টলি গ্রাজুয়েট হয়েছে কিউনি থেকে, নাও লুকিং ফর এ জব। Now this person has a really good motivation building gaming software. ও গেম খেলতে ভালোবাসে, আবার গেমিং সফটওয়্যার তৈরি করে, রাইট? সো কয়েকটা গেমের প্রজেক্ট আছে, এটা আমি জানতাম, কিন্তু তার রেজুমিতে কি প্রজেক্ট দিবে ও, রাইট? সো আমার কাছে চলে আসলো একদিন, ভাই আপনি তো অনেক স্টুডেন্টকে হেল্প করেন, আমাকে একটু টিপস দেন। তো আমি বললাম কি করো তুমি? বললো ভাই সময় পাইলে, যদিও আমার গ্রাজুয়েশন আছে, সময় পাইলে আমি গেম বিল্ড করি। সো বল ওকে, গিভ মি ফিউ গেম, তোমার গেমের লিস্ট গুলা দাও, কি কি গেম বিল্ড করছো। প্রায় 12টার মতো গেম দিল, ভালো ভালো গেম, রাইট? নাও আমি কি করলাম, ওর গেমের প্রজেক্ট গুলা আমি ওর রেজুমিতে দিয়ে দিলাম। ওকে, নাও দিস আর ভেরি গুড গেম, ভেরি ইনটুইটিভ, আপনি যদি নিজেও খেলেন ইউ ক্যান লাভ ইট। না ওই অ্যাটলিস্ট 3টা প্রজেক্ট আমি দিয়ে দিলাম ওর রেজুমিতে, ওইগুলাই তার প্রজেক্ট, দিস আর হিজ প্রজেক্ট, রাইট? নাও অলসো হি হ্যাজ এ গ্রাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স, হি ইজ লুকিং ফর এ জব এন্ড গড উইলিং ভালো রেসপন্স পাইতেছে মার্কেট থেকে। হ্যাঁ, কারণ আমরা যেখানে আলোচনায় 1টা 2টা প্রজেক্টের কথা বলি, সে 12টা প্রজেক্ট তৈরি করেছে, 3টা তার রেজুমিতে অ্যাটলিস্ট বেস্ট 3টা যদি দিয়ে দেওয়া হয়, নিঃসন্দেহে অন্য একজন গ্রাজুয়েটের চেয়ে তাকেই বেশি কল করবে। অ্যাবসলিউটলি। সো ওই প্রজেক্টগুলো আপনি এনহ্যান্স করতে পারেন। নাও অনেক আছে সফটওয়্যার টেস্টিং এ, রাইট? তাদের জন্য কি, ওরা তো সফটওয়্যার বিল্ড করে না, ওরা সফটওয়্যার টেস্ট করে, তাদের জন্য কি অসংখ্য ওপেন সোর্স সফটওয়্যার ফ্রেমওয়ার্ক আছে রাইট নাও, আপনি ভেরি ইজিলি বিল্ড করতে পারেন। সিলেনিয়াম ওয়েব ড্রাইভারের ফ্রেমওয়ার্ক গুলো বলেন, অথবা প্লেয়ারাইটের ফ্রেমওয়ার্ক গুলো বলেন, অথবা সাইপ্রাসের, আপনি বিল্ড করেন, ওইগুলা বিল্ড করে যে কোনো একটা সাইটের এগেনস্টে আপনি ওইগুলা কোডগুলো আপনার রান করেন, দেন আপনার গিটে রেখে দেন, এন্ড দেন ওই প্রজেক্টগুলো আপনি রেজুমিতে বলতে পারবেন, হেই আই বিল্ড সফটওয়্যার ফ্রেমওয়ার্ক ফ্রম স্ক্র্যাচ। আপনি ওইগুলো আপনার রেজুমিতে অ্যানালাইজ করেন, দেখবেন আপনি খুবই ভালো রেসপন্স পাইতেছেন। অনেক ধন্যবাদ সাগর চৌধুরী। আমরা কথা বলছিলাম কোড এন্ড রান আইটির সিও সাগর চৌধুরীর সঙ্গে। রেজুমে আসলে সবাই বানান, সবাই আপলোড করেন, সবাই নেটওয়ার্কিং করেন, কিন্তু এর মধ্য থেকে কার রেজুমিটা আসলে রিক্রুটারের দৃষ্টি আকর্ষণ করে, এমন কিছু টেকনিক নিয়ে আমরা কথা বলছিলাম, এবং খুব সহজেই হয়তো দর্শকদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন সাগর চৌধুরী। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে দর্শক আপনারা যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।